আমি একটু মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, আজকেও আপনারা যারা স্ক্রিপ্ট লিখে দিয়েছে এরা কিন্তু প্রাথমিক বিদ্যালয়কে প্রাথমিক বিশ্ববিদ্যালয় বানিয়ে দিয়েছে। সুতরাং আপনাকে বুঝতে হবে যে আপনি কাদের খপ্পরে পড়েছেন। আমরা ভেবেছিলাম আপনি লন্ডনে ছিলেন, আপনাকে নির্যাতন করে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে, আপনি যেতে বাধ্য হয়েছিলেন এবং সেখানে গিয়ে আপনি অনেক সময় পেয়েছেন, আপনি নিজেকে প্রস্তুত করেছেন। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, আপনি মুখ খুললেই যে অবস্থা দাঁড়াচ্ছে, এর চেয়ে আপনি যে নির্বাক জেস্টার পলিটিক্স করেন সেটাই বোধহয় ভালো। আমরা অনেক সমালোচনা করলাম প্রধানমন্ত্রী কেন কথা বলেন না পার্লামেন্টে ইত্যাদি। মাশাআল্লাহ গতকাল উনি কথা বলেছেন। এবং এখন উনি তো আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমি শুধু এতটুকু বলতে চাই, আপনার প্রতি আহ্বান জানাতে চাই। আপনার তো অনেক উপদেষ্টা আছেন, শুনেছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, তাদেরকে আপনি অর্থনীতি বিষয়ক, অমুক বিষয়ক, তমুক বিষয়ক উপদেষ্টা করেছেন। আপনি একজন ইতিহাস বিষয়ক উপদেষ্টাও নিয়োগ দেন। তার কারণ হচ্ছে, আপনি যদি আপনার দলের ইতিহাস, যে ইতিহাসের সাথে আপনার বাবা বাংলাদেশের একজন কিংবদন্তি ব্যক্তিত্ব, একজন মহান বীর, যে ইতিহাসের সাথে জড়িত, সেই ইতিহাসটা যদি আপনি ঠিকমতো বলতে না পারেন, এর চেয়ে লজ্জাজনক, এর চেয়ে দুঃখজনক বিষয় আর কিছু হয় না। যারা আপনাকে স্ক্রিপ্ট লিখে দেয়, আপনি তাদেরকে এই মুহূর্তে ফায়ার করেন, কারণ তারা আপনাকে ডুবাচ্ছে। কীভাবে ডুবাচ্ছে আপনি এটা বুঝতে পারছেন না। আপনি মাওলানা ভাসানীর নাম নিয়েছেন, জাতি অত্যন্ত কৃতজ্ঞ হয়েছে আপনার প্রতি। এবং এই যে আওয়ামী লীগ এবং বিএনপি দুটো দল, আওয়ামী লীগকে এখন দল বলার সুযোগ নেই, একটা সন্ত্রাসী সংগঠন। তবু আলোচনার স্বার্থে এই যে এই দুইটা বড় শক্তি মাওলানা ভাসানীর দুইটা জিনিসকে আত্মসাৎ করেছে। একটা দল মাওলানা ভাসানীর নৌকাকে আত্মসাৎ করেছে, আর একটা দল মাওলানা ভাসানীর ধানের শীষকে আত্মসাৎ করেছে। কিন্তু মাওলানা ভাসানীর যেটা রাজনীতি, মজলুমের রাজনীতি, জনগণের রাজনীতি, নিপীড়িতের পক্ষে থাকা রাজনীতি, এটা কিন্তু এরা কেউ নেয় নাই। কারণ আপনারা জানেন যে মাওলানা ভাসানীকে আমরা বলি মজলুম জননেতা, কিন্তু এই দুটো দলের কারোর মধ্যেই কিন্তু আওয়ামী লীগ তো প্রশ্নই আসে না। এই বিএনপি অনেক ছলচাতুরি, এতক্ষণ আলোচকরা বললেন যে প্রতি পদে পদে কীভাবে বাংলাদেশের মানুষ তাদেরকে পুরস্কৃত করেছে, আর তারা কীভাবে বাংলাদেশের মানুষকে বারবার খাদের মধ্যে নিয়ে গেছে। এবং এখনকার বিএনপির যে অবস্থা, হচ্ছে চোরাবালিতে থাকার মতো অবস্থা। চোরাবালিতে থাকলে আপনি যত নড়াচড়া করবেন তত তলাতে থাকবেন। বিএনপি কিন্তু 2 মাসের মধ্যে নড়াচড়া করতে গিয়ে তলানির দিকে চলে যাচ্ছে। কোথায় গিয়ে, শুধু তো তারা যদি তলিয়ে যেত আলহামদুলিল্লাহ, আমাদের কোনো অসুবিধা ছিল না। বাংলাদেশকে নিয়ে তারা তলানির দিকে যাচ্ছে। এবং তারা এই 2 মাসের মধ্যে, মাত্র 2 মাসের সরকার, ইতিমধ্যেই অভ্যন্তরীণ ব্যাংকগুলো থেকে 42,000 কোটি টাকার ঋণ নিয়েছে। এখন তাদের অর্থমন্ত্রী সহ বিশিষ্ট ঋণ খেলাপি সোয়েটার ব্যবসায়ী, গভর্নর সহ 14 সদস্যের দল IMF এর বৈঠকে গেছে। তাদের আরও $300 কোটি ঋণ দরকার। প্রধানমন্ত্রী তাদের উন্নয়ন সহযোগীদের কাছ থেকে $2 বিলিয়ন ঋণ চেয়েছেন। কেন? কারণ জ্বালানি খাত এই সংকটটা তাদেরকে মোকাবেলা করতে হবে। জ্বালানি খাতে এই গত 1 মাস যে স্ক্যাম, এই যে লাইন দেখতে পাচ্ছেন, আজকে আমাদের আসতেও প্রত্যেক আলোচকের আমার ধারণা নর্মাল সময় বেশি সময় লেগেছে। এটার একটাই কারণ, আপনারা তেল লুকিয়ে রেখেছেন, তেল চুরি করছেন। একদিকে বলছেন যে তেলের অভাব নাই, জ্বালানির অভাব নাই, অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি লাইনের পর লাইন বেড়ে যাচ্ছে। এটা আর কোনো কারণ নাই। কারণ হচ্ছে আপনাদের পলিটিক্যাল সিন্ডিকেটের মধ্যে থাকা যে সমস্ত বাটপার এবং চোররা আছে, তারা এই তেল লুকিয়ে রেখেছে, আর কোনো কারণ নাই। এবং এই লুকিয়ে রাখার ফলে বাংলাদেশের মানুষের কি চরম ভোগান্তির দিকে আপনারা নিয়ে গেছেন। আপনারা বলছেন আগামী 2 মাস পর্যন্ত নাকি তেলের কোনো ঘাটতি নাই। তাহলে এই লাইন লম্বা থেকে লম্বা হচ্ছে কেন? একদিক থেকে গত মাসে অকটেন যা ছিল, এই মাসে অকটেনের মজুদ আমাদের বেড়েছে, তারাই বলতেছেন, এই তথ্য আমাদেরকে দিচ্ছেন। অন্যদিকে লাইন বেড়ে যাচ্ছে। এর কারণ হচ্ছে, যদি কোনো তৃতীয় বা আন্তর্জাতিক কোনো তদন্ত সংস্থা দ্বারা আপনারা তদন্ত করে দেখেন, গত 1-1.5 মাসে এই স্ক্যাম পরিচালনা করে তারা হাজার হাজার কোটি টাকা এই মার্কেট থেকে উঠিয়ে নিয়ে গেছে। এই চোরেরা, এই বাটপারেরা। এবং এই চোরেদের বাটপারেদের সর্দার হচ্ছে আজকে বিএনপি। মুখে তারা যতই সুশীল কথা বলো, কিন্তু মূলত হচ্ছে তারা এই জ্বালানি খাতটাকে ব্যবহার করে, এই সংকটটাকে ব্যবহার করে আসলে লুটপাট করছে। এবং যেটা বললাম যে চোরাবালিতে আছে, তারা আরও তলিয়ে যাচ্ছে। 42,000 কোটি টাকা ঋণ নিয়েছে, আরও ঋণ তারা চাচ্ছে। কি করবে কিছু বুঝতে পারছে না। যে একটা ওই যে বাংলাদেশ আমাদের শিবিরের সভাপতি বলে গেলেন, ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ, এই অধ্যাদেশটা তারা ল্যাপস করে দিতে চেয়েছিল, বাতিল করে দিতে চেয়েছিল। পরবর্তীতে ওয়ার্ল্ড ব্যাংক বিবৃতি দিয়ে বলেছে এই অধ্যাদেশটাকে রাখতে হবে। এখন তারা পড়েছে ফান্দে, যে বগা ফান্দে পড়লে যেমন কান্দে, তারা যেটা পরে করলো, এমন একটা ধারা ঢুকিয়ে দিল যে পাচার এবং লুটপাট বিরোধী একটা অধ্যাদেশকে তারা পাচার এবং লুটপাট সহায়ক একটা আইনে পরিণত করেছে। এই হলো বিএনপি। তাদের এতই ডেসপারেশন যে তাদেরকে লুটপাট এবং পাচার করতেই হবে, এবং তাদেরকে সেটার জন্য এমন একটা আইন করতে হবে, এমন একটা সাংবিধানিক ব্যবস্থা করতে হবে যেটা এই লুটপাট এবং পাচারকে আপনার সহায়তা করে। আমি একটু মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, আজকেও আপনারা যারা স্ক্রিপ্ট লিখে দিয়েছে এরা কিন্তু প্রাথমিক বিদ্যালয়কে প্রাথমিক বিশ্ববিদ্যালয় বানিয়ে দিয়েছে। সুতরাং আপনাকে বুঝতে হবে যে আপনি কাদের খপ্পরে পড়েছেন। আমরা ভেবেছিলাম আপনি লন্ডনে ছিলেন, আপনাকে নির্যাতন করে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে, আপনি যেতে বাধ্য হয়েছিলেন এবং সেখানে গিয়ে আপনি অনেক সময় পেয়েছেন, আপনি নিজেকে প্রস্তুত করেছেন। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, আপনি মুখ খুললেই যে অবস্থা দাঁড়াচ্ছে, এর চেয়ে আপনি যে নির্বাক জেস্টার পলিটিক্স করেন সেটাই বোধহয় ভালো। এবং আপনি, মানুষ প্রশ্ন করা শুরু করেছে। আপনারা একটা জিনিস বুঝেন, মাননীয় প্রধানমন্ত্রী থাকা অবস্থায় যদি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেন তার পক্ষে, এটা খুব বাজে মেসেজ যায় ওই প্রশাসনের কাছে, ওই অ্যাডমিনিস্ট্রেশনের কাছে। কারণ তারা পাওয়ারকে, কারা ক্ষমতা, কে ক্ষমতা, এটা দেখে সবসময় অ্যাক্ট করতে থাকে। ফলে আপনি যখন স্বরাষ্ট্রমন্ত্রী যখন মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে কথা বলেন, তখন পুরো প্রশাসনিক পাওয়ার সেভাবেই শিফট করে। তো আমরা আপনার ইন্টিগ্রিটির পক্ষে। আমরা চাই না বাংলাদেশে বিএনপি তার কোনো ধরনের পতন ঘটুক, কিংবা বিএনপির যে আজকে যে অবস্থা, সেই অবস্থায় বাংলাদেশকে নিয়ে তারা এর আগে আপনারা 2বার বাংলাদেশকে সংকটের মুখে ঠেলে দিয়েছেন। আমরা চাই আপনারা সুশাসন নিশ্চিত করেন। এই ফ্যামিলি কার্ড এবং এই পরিবার, আরেকটা যেন কি, ওই ফ্যামিলি কার্ড, আরেকটা কৃষক কার্ড, এই কৃষক কার্ডের গিমিক রাজনীতি বাদ দেন দয়া করে। এগুলো হচ্ছে না, কিছু হচ্ছে না। আপনারা 2 দিন পরে এটা চালাতে পারবেন না, এটা বোঝা যাচ্ছে এখনই। শুধুমাত্র আপনারা ওই নির্বাচনে একটা প্রতিশ্রুতি দিয়েছেন, যেহেতু সব জায়গায় ফেল করছেন, সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে মেরুদণ্ড ভেঙে দিচ্ছেন, এখন এই ফ্যামিলি কার্ড এবং এই আরেকটা কি কার্ড, কৃষক কার্ড দিয়ে একটা গিমিক তৈরি করার চেষ্টা করছেন। কিন্তু ইতিমধ্যেই এগুলো যে আপনারা চালাতে পারবেন না, সেটা কিন্তু প্রমাণিত হয়েছে। নির্বাচনী শুধুমাত্র প্রতিশ্রুতি দিয়েছেন বলে আগামী যে বাজেট আসতে যাচ্ছে, সেখানে ইতিমধ্যেই আগের বাজেটের তুলনায় 17% বেশি আপনারা বাজেট করার পরিকল্পনা করেছেন। কোথা থেকে এই টাকা আসবে? বাংলাদেশের মানুষকে আপনারা বোকা একটা ব্লাফের মধ্যে দিতে চাচ্ছেন। এবং যাকে অর্থমন্ত্রী বানিয়েছেন,
তিনি তো নিজেই জানি না কোথায় মাথা বর্গা দিয়ে রেখেছেন যে এই রকম একটা আইনকে তিনি পাশ করতে যাচ্ছে। এখন আমাদের কথা খুব পরিষ্কার, আমরা আপনাদেরকে হুঁশে আসতে বলতেছি। আপনারা ভাবছেন যে এটা আপনাদের একটা রাজনৈতিক দলগুলোর সাথে একটা সম্ভবত একটা পাঙ্গা, আপনারা বাংলাদেশের মানুষকে ক্ষিপ্ত করছেন। এখনই তারা রাস্তায় নামছে না বলে আপনারা ভাববেন না যে তারা রাস্তায় নামবেন না। আপনারা সবচেয়ে বড় ভুল কোনটা করেছেন আমি বলি, এই অধ্যাদেশ তো বাতিল করছেন, এই জুলাই সনদকেও তো আপনারা বাস্তবায়ন করবেন না, আর গণভোটকে তো খেয়েই ফেলেছেন। কিন্তু সবচেয়ে বড় যেই ভুলটা আপনারা করেছেন বুঝতে পারছেন না, যে বলে না যে কোন দিক থেকে কোন ছোট জিনিস আপনাদের জন্য কোন বড় ডিনামাইট হয়ে বার্স্ট আউট করবে, এটা কিন্তু আপনারা এখন ধরতে পারছেন না। সেটা হচ্ছে বিসিবিতে আপনারা যে কাণ্ডটা করেছেন। আপনারা একটা জিনিস মনে রাখবেন যে আমরা সারাদিন জুলাই সনদ সংস্কার ইত্যাদি নিয়ে কথা বললে বাংলাদেশে কোটি কোটি তরুণ হয়তো সারাদিন এগুলো নিয়ে চিন্তা ভাবনা করে না, কিন্তু তারা ক্রিকেট ফলো করে। এবং সেই ক্রিকেটকে আপনারা যেভাবে বাপের দোয়া ক্রিকেট বা পারিবারিক ক্রিকেট বোর্ডে পরিণত করলেন, স্থায়ী কমিটির 3 জন নেপো কিডসকে ওখানে বসালেন, এই নেপো কিডসদের বিরুদ্ধে নেপালে আন্দোলন হয়েছে এবং তাদেরকে ওখানে বসানোর কারণে সমস্ত স্পটলাইট আপনারা আপনাদের দিকে নিয়ে গেলেন। এবং এর ফলে এখন বাংলাদেশের ওই যে জেনজি তো গেছে, জেনজি তো এখনো মাঠে আছে, হয়তো কিছুটা ক্লান্ত হয়ে গেছে। এরপরে যে জেন আলফা, তারা দেখলো যে বিএনপি সামান্য একটা বিসিবিকে ছাড়তে চায় না, এবং আপনারা যে নিজেদের দিকে স্পটলাইট নিয়ে গেছেন, এখন পরবর্তীতে কোন দিক থেকে কোন ওয়েভ আসবে তখন কিন্তু আর আমাদের দোষ দিন না যে আমরা আপনাদেরকে সতর্ক করিনি। এখনই সতর্ক করলাম যে বাংলাদেশকে তরুণদেরকে আপনারা ক্রিকেটের মতো একটা জায়গায় ক্ষিপ্ত করেছেন, এটার খুব ভয়াবহ পরিণতি আপনাদের জন্য অপেক্ষা করবে বলে আমার বিশ্বাস। আর কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।